হামে আরও 10 শিশুর মৃত্যু, ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু, শিগগিরই সংক্রমণ কমার আশা স্বাস্থ্যমন্ত্রীর। বাংলাদেশকে আর কেউ তাবেদার বানাতে পারবে না, প্রধানমন্ত্রী। অগ্রাধিকার পাবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার। সংসদে কথা বলতে না পারলে রাজপথ হবে ঠিকানা, জামাত আমির। বিভ্রান্তির চেষ্টা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকাই বন্ধ করে দেবে হরমুজ প্রণালী, হুমকি ট্রাম্পের। শান্তি আলোচনা ব্যর্থ হবার দায় মার্কিনীদের, বলছে ইরান। আসসালামু আলাইকুম, সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কারো আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ, কেউ আর এই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। রবিবার সকালে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এমন প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, সশস্ত্র বাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। পেশাদারিত্বে আপোষ না করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা হয়েছিল। বিডিআর সদর দপ্তরে সংগৃহীত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই সশস্ত্র বাহিনীর একমাত্র দায়িত্ব, তাই পেশাদারিত্বে কোনো আপোষ নয়। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। রাজনীতির ব্যত্যয় ঘটিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তা প্রতিকার করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনী দেশের সম্পদ। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সময়ে বাহিনী স্বচ্ছ ও পেশাদারিত্ব বজায় রাখবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে রবিবার পর্যন্ত প্রায় 1100 দলীয় নেত্রী বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মনোনয়নের ক্ষেত্রে বিগত দিনের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ততা ও দক্ষ নেতৃত্বই বেছে নেবে দল। তিনি আরও বলেন, যোগ্য, ত্যাগী এবং নেতাকর্মীদের অগ্রাধিকারের পাশাপাশি রাজনীতির মাঠের ত্যাগকেও বিবেচনা করবে দল। এই নির্বাচনে সংরক্ষিত মোট 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন। জামাতের নেতৃত্বাধীন জোট 13টি, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকে দেওয়া হবে 1টি আসন। সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা, গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে লড়াইয়ের সুযোগ না পেলে রাজপথই হবে 11 দলের ঠিকানা। সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গায়ের জোরে স্বৈরশাসক হতে চাইলে জনগণকে সাথে নিয়েই তা মোকাবেলা করা হবে।
জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধ হলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অবিলম্বে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায়। দলের আমরা না, তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর যাতে না করা হয়। স্বৈরাচারী কায়দায় বিএনপি নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে, কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। আর জামাতের আমির বলেন, গুম, মানবাধিকার, পুলিশ সংস্কার কমিশন সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে। যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়। সংসদে বিরোধী দলকে অন্ধকারে রেখে সরকারি দল ব্ল্যাকমেইল করতে চাইলেও তারা ফাঁদে পা দেয়নি বলেও জানান বিরোধী দলীয় নেতা জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সংসদে উপস্থাপিত না হওয়া 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের পরিকল্পনা এবং সদিচ্ছা রয়েছে সরকারের। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে 2 মন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে কোনগুলি আইনে পরিণত করা হয়েছে আর কয়েকটি কেন করা যায়নি তাই স্পষ্ট করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল সংসদের বাইরে গিয়ে অধ্যাদেশ নিয়ে সাংবাদিকদের ভুল ব্যাখ্যা দিয়েছেন। গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন। আমরা যেটা করতে চাই না, আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ১২২টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেখান থেকে মাত্র ৫৪টি আইনে পরিণত হয়। আর অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সরকার ১১৭টিকে আইনে রূপ দিয়েছে। বাকি 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেওয়ার জন্য রাখা হয়েছে। কিছু মহল এসব অধ্যাদেশ বাদ দিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মনে করেন তিনি। মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, এই 3টা আইনেরই সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আগের সরকার কোনো বিল আকারে এনে এই কথা বলেনি যে অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা বিল আকারে এনে অধিকতর যাচাই বাছাই এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এটা আবার আনবো, এই কমিটমেন্ট দিয়েছি। আইনমন্ত্রী বলেন, বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী শুক্রবার চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন রাতে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব তথ্য জানান। এ সময় মন্ত্রী জানান, এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। আগামী 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করবেন বলেও জানান ধর্মমন্ত্রী। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলেও আশা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 89 বছর। রবিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ 2009 সালের জানুয়ারি থেকে 2014 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া 13 নং বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসিফ খান সবুজের পক্ষে সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, শনিবার রাতে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আসিফ খান সবুজ, ওসমান, জিয়াউর রহমান জিয়া, বিলাল, শাহেদ, মোস্তাক, মিজান, সেলিম, প্রকৌশলী নুরুল আমিন সহ আরও অনেকে। নির্বাচিত হলে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ নানান নির্বাচনী প্রতিশ্রুতি দেন আসিফ খান সবুজ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।